আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের কাছে রয়েছে ওয়ান অফ দি মোস্ট হাইপ এবং অ্যান্টিসিপেটেড ডিভাইস অফ দ্য ইয়ার, নাথিং ফোন 3A। তো আমার কাছে রয়েছে নাথিং ফোন 3 এর এই হোয়াইট কালারটা। এই ডিভাইসটা টোটাল তিনটা কালারে অ্যাভেলেবল, ব্লু, হোয়াইট এবং ব্ল্যাক কালারে। তো আমি আমার রেগুলার লাইফে সেকেন্ডারি ডিভাইস হিসেবে নাথিং 2A ইউজ করে আসছি প্রায় 6 মাস ধরে। তো আমি আসলে দেখব এই নাথিং 2 এর থেকে নাথিং 3A কোন কোন দিক দিয়ে বেটার, এবং যারা আসলে এই 40,000 টাকা প্রাইস রেঞ্জে নাথিং 3A কিনতে যাচ্ছেন, এই ডিভাইসটা আপনাদের জন্য কতটুকু অর্দি হবে, এই সব কিছু নিয়ে মূলত কথা বলবো আমাদের আজকের এই ভিডিওতে। আর আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি। টেক এন্ড টক বিডি না থাকলে হয়তো আজকের এই ভিডিওটা পসিবল হতো না, বিকজ এই ডিভাইসটা কিন্তু সবার আগে তারাই বাংলাদেশে নিয়ে এসেছে এবং নিয়ে আসার পরে কিন্তু আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। সো যাই হোক, যারা ইনটেক এবং সিল্ড প্যাক অবস্থায় আপনার স্মার্টফোন কিনতে চাচ্ছেন, যোগাযোগ করতে পারেন টেক এন্ড টক বিডির সাথে। তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং শপের অ্যাড্রেস থাকছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। তোমার কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমাদের আজকের এই নাথিং 3 এর ফুল রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রোর পর। নাথিং 3 নিয়ে কথা বলার আগে একটু কথা বলতে চাই নাথিং 2A নিয়ে। এই নাথিং 2A আমি ইউজ করে আসছি প্রায় গত 6 মাস ধরে, এবং 6 মাস ধরে এটা আমাকে বেশ ভালো সার্ভিস দিয়েছে। আমি টোটালি স্যাটিসফাইড। বাট এইটাতে অনেক আগের একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যার ফলে আসলে যখন আমি এটাতে রিসেন্টলি অনেক লোড দিলাম অথবা অনেকগুলো অ্যাপস একসাথে ইনস্টল করলাম, তখন এটা একটু স্টার্টার করে। তো আমি আসলে এইটার ইউজ কেস সিনারিওর এগেনস্টে এইটা নিয়ে কথা বলবো যে এইটা থেকে এইটা আসলে কোন কোন দিক থেকে আপগ্রেড করা হয়েছে। একদম ভিডিও শেষ দিকে আমি আসলে আমার অপিনিয়ন শেয়ার করবো যে এই ডিভাইসটা আসলে কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না। তো ভিডিওটা আমি শুরু করতে চাই আসলে নাথিং 2A থেকে নাথিং 3A তে কি কি চেঞ্জেস আসছে। সো প্রথমে আমি যদি দেখি, আপনি লুকসে একটা চেঞ্জ পাবেন। নাথিং 3 এর যে শেপটা ছিল সেটা পেছনের দিকে একটু কার্ভ ছিল, সো ওইটা আপনি যখন ধরতেন তখন কিন্তু একটা গ্রিপ পাওয়া যেত, বা আপনার হাতের সাথে খুব ইজিলি এটা মানিয়ে নিত। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাক সাইডে একটু কার্ভ ছিল। তো এইটা হচ্ছে নাথিং 3A তে মিসিং। নাথিং 3A টোটালি বক্সি শেপের একটা ডিভাইস। তো আমি যদি কমফোর্টের কথা বলি, নাথিং 2A আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়েছে নাথিং 3A থেকে। বাট নাথিং 3 কিন্তু লুকসের দিক থেকে মোর মডার্ন এবং মোর অ্যাস্থেটিক লাগে, এবং লুকসের দিক থেকে যদি আমি বলি নাথিং 3A কিন্তু এগিয়ে থাকবে। দেন পরবর্তী যে চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে এটার ক্যামেরা মডিউলে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ক্যামেরা মডিউল রয়েছে এখানে, যেখানে আগের নাথিং 2A তে ছিল দুইটা ক্যামেরা মডিউল। এই ক্যামেরাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমাদের এই ভিডিওর ক্যামেরা সেকশনে। সো ক্যামেরা সম্পর্কে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। পরবর্তী যে জিনিসটা ভিজিবলি আপনার চোখে লাগবে না বাট অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে এইটার যে ফুল ব্যাক সাইডটা রয়েছে। এই ব্যাক সাইডটা আগে যে নাথিং 2A ছিল সেখানে টোটালি প্লাস্টিক ইউজ করা হয়েছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটালি প্লাস্টিক। এটা আসলে দেখা যায় না, আপনি ধরলে বুঝতে পারবেন। তো নাথিং 3A তে হচ্ছে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে, এবং এই গ্লাস ব্যাকটা বেসিক্যালি কোনো গরিলা গ্লাস না, এটা হচ্ছে পান্ডা গ্লাস। পান্ডা গ্লাসের প্রোডাকশন এখানে আপনি পাবেন। যাই হোক, অ্যাস্থেটিক্যালি যদি আমি বলি, এখানে আরেকটা চেঞ্জেস আসছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এইটার ডিজাইনে যে রিবন বা যে কেবলগুলো রয়েছে, এই ডিজাইনে একটু চেঞ্জেস আসছে কম্পেয়ার টু নাথিং 2 এর যে ডিজাইন ছিল। তো আপনারা সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন যে এই চেঞ্জেসটা রিবনের মধ্যে আসছে ব্যাক সাইডে, টোটাল ওভারঅল ডিজাইনে। এবং লাস্ট যেই ভিজিবল চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে সাইড ফ্রেমের এক্সট্রা একটা বাটন অ্যাড করা হয়েছে, এবং এই বাটন দিয়ে আপনি এসেনশিয়াল স্পেসের যে ফিচার সেটা আপনি ক্লিক করে এটা ইউজ করতে পারবেন। সো এটা নিয়েও কিন্তু আমি ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে এই বাটনটা নিয়েও কথা বলবো, এবং এটা আসলে কি কি কাজে দিচ্ছে এবং কিভাবে আপনি এটা ইউজ করবেন সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো। আর ফ্রন্টের দিকে তেমন একটা চেঞ্জেস আসে নাই, স্পেশালি আমি আশা করেছিলাম নাথিং 3A তে আর একটু স্লিমার বেজেল দেওয়া হবে, কিন্তু নাথিং 2A তে যে মোটা মোটা বেজেল ছিল সেই বেজেলের পরিমাণই এখানে রাখা হয়েছে, বেজেলের পরিমাণ কমানো হয় নাই। এটা আমাকে একটু আপসেট করেছে, বিকজ এটার জন্য ফুল মোবাইলটার যে লুকস সেটা একটু ওল্ডার মনে হয়। এই গেল ওভারঅল এর লুকসের কথা। লুকসের দিক থেকে এই ডিভাইসটা আমার কাছে ভালোই মনে হয়েছে। অনেকের কাছে হয়তো পছন্দ নাও হতে পারে। আসলে এই যে ডিভাইসটার ডিজাইন, এটা বেসিক্যালি আসলে কোনো মিডল পর্যায়ে কেউ থাকতে পারবে না, হয় একদম বেশি ভালো লাগবে, নয়তো একদমই ভালোই লাগবে না, এরকম একটা ডিজাইন আসলে এই ফোনটা। সো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আগে ফোনটা হাতে নিয়ে দেখে তারপর হচ্ছে একটা ডিসিশন নেবেন। নাও মুভিং টু ইটস বিল্ড কোয়ালিটি। সো বিল্ড কোয়ালিটির কথা বললে এখানে কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে একটু আপগ্রেডও করা হয়েছে। তো প্রথমে আমি যদি স্যাক্রিফাইসের কথা বলি, সেক্ষেত্রে আমি প্রথমে বলতে পারি নাথিং 2A তে গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছিল, কিন্তু এখানে আসলে কস্ট কাটিং করতে যে পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে। আই মিন পান্ডা গ্লাস কিন্তু গরিলা গ্লাসের থেকে একটু কম প্রোটেকশন আপনাকে দিবে। দেন আমরা যদি ব্যাক সাইডে আসি,
আগের যে নাথিং টু এ ছিল সেখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছিল, সো এখানে এখন হচ্ছে গ্লাস ইউজ করা হয়েছে। নর্মালি আমার যে নাথিং টু এ ছিল আমি কিন্তু খুবই কনসার্ন ছিলাম যে প্লাস্টিকের মধ্যে কিন্তু খুব ইজিলি দাগ বসে যায়, তো তার জন্য আমি ওখানে একটা এক্সট্রা পলি দেন ব্যাক কাভার ইউজ করতাম। তো এই প্রবলেমটা আসলে এখানে হবে না, গ্লাসের মধ্যে কোনো মাইক্রো স্ক্র্যাচেস বা আদার জিনিস পড়বে না, বাট এই ক্ষেত্রে এইটা কিন্তু হাত থেকে পড়লে শ্যাটার্ড হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সো আপনাকে অবশ্যই একটা আমি কভার ইউজ করার পরামর্শ দিব। গত বছরের প্রোডাকশনের জন্য একটা জিনিস মিসিং ছিল নাথিং টু এতে, সেটা হচ্ছে আইপি রেটিং। তো নাথিং টু এতে কোনো আইপি রেটিং ছিল না, কিন্তু নাথিং থ্রি এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। সো এটা স্প্ল্যাশ অথবা হালকা পাতলা যে পানি ছিটাফোটা আছে সেগুলো থেকে আপনাকে বাঁচাতে পারবে। নর্মালি 40K প্রাইস রেঞ্জে আমি অ্যাটলিস্ট IP68 আশা করেছিলাম, বিকজ এই রেঞ্জের অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু IP68 থেকে IP69K পর্যন্ত প্রোডাকশন দিয়ে আসছে। তো আমি যদি আমাদের রিভিউ করা রেডমি নোট 14 প্রো প্লাসের কথা বলি, সেখানে কিন্তু এই 40 অথবা 42 প্রাইস রেঞ্জে IP69K রেটিং আমি পেয়ে যাব। তো সেখানে IP64 রেটিং খুবই কম মনে হয়েছে আমার কাছে, অ্যান্ড আই থিঙ্ক এইটা আরেকটু বেটার দেওয়া দরকার ছিল। পেছনের দিকে গ্লাস ইউজ করা হলেও এটার যে সাইড ফ্রেমটা রয়েছে এখানে কিন্তু আগের মতোই পলিকার্বনেট প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো এটার জন্য হয়তো অনেকের কাছে একটু কম প্রিমিয়াম লাগতে পারে, তবে ভিতরে যে ফ্রেমটা দেওয়া রয়েছে সেখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া রয়েছে। ওভারঅল আমি যদি বলি এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। এখানে অ্যাটলিস্ট IP68 রেটিং এবং এটার যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়াম দেওয়া যেত। নাও মুভিং টু ইটস ডিসপ্লে, এখানে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং HDR10 প্লাসের সাপোর্টও রয়েছে এখানে। তবে একটু হতাশাজনক ব্যাপার হচ্ছে নর্মালি এই যে 40,000 টাকা প্রাইস রেঞ্জে এখানে অন্যান্য যে কোম্পানিগুলো বা ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু 1.5K ডিসপ্লে অফার করছে, অথবা তারা কিন্তু 144 হার্টজ অফার করছে, আবার কেউ কেউ তো হচ্ছে LTPO অ্যামোলেড অফার করছে। তো আমি যদি ওভারঅল স্পেকের দিকে দেখি, স্পেকের দিকে দেখলে এই যে ডিসপ্লেটা রয়েছে এটা কিছুটা পিছিয়ে থাকবে এই প্রাইস রেঞ্জে অন্যান্য ব্র্যান্ডগুলোর তুলনায়। বাট আমি যদি ওভারঅল এই ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলি, এটা আমার কাছে যথেষ্ট ভালো একটা ডিসপ্লে মনে হয়েছে। এটার যে কালার প্রোডাকশন ছিল, অথবা আমি যদি এটার কন্ট্রাস্ট এবং শার্পনেসের কথা বলি, ওভারঅল আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। যেহেতু এখানে HDR10 প্লাসের সাপোর্ট দেওয়া রয়েছে, সো কন্টেন্ট কনজিউমের জন্য ভালো একটা অপশন হতে পারে এই ফোনটা। ইভেন এখানে কিন্তু ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্টও রয়েছে, সো নেটফ্লিক্সে আশা করি কোনো প্রবলেম হবে না। তবে নেটফ্লিক্সে আপনি HDR মোডটা ইউজ করতে পারবেন না। কন্টেন্টের কথা মনে পড়লো, এখানে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এবং এই স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবং এই স্পিকারটা বেশ লাউড ছিল। আর ব্রাইটনেসের কথা বলে এই যে নাথিং থ্রি এ রয়েছে এটার পিক ব্রাইটনেস হচ্ছে 3000 নিটস, আর হাই ব্রাইটনেস মোড অথবা HBM মোডে আপনি এটা আপ টু 1300 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। তো আউটডোরে বেশ ভালোভাবে এই ডিসপ্লেটা ভিজিবল থাকবে, ইভেন আন্ডার ডিরেক্ট সানলাইট এই ডিসপ্লেতে আপনি ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না। যেহেতু এখানে HDR10 প্লাসের সাপোর্ট দেওয়া রয়েছে, সো কন্টেন্ট কনজিউমের জন্য ভালো একটা অপশন হতে পারে এই ফোনটা। ইভেন এখানে কিন্তু ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্টও রয়েছে, সো নেটফ্লিক্সে আশা করি কোনো প্রবলেম হবে না। তবে নেটফ্লিক্সে আপনি HDR মোডটা ইউজ করতে পারবেন না। আমার কাছে মনে হয়েছে অ্যাটলিস্ট নাথিং থ্রি এতে যে ডিসপ্লে যে বেজেলটা রয়েছে সেটা আরেকটু কমানো দরকার ছিল। এই বেজেলটার জন্য আসলে এই ডিসপ্লেটার যে মজা সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তবে আপনি যদি এটা রেগুলার বেসিস ইউজ করেন তখন কিন্তু আসলে এই যে মোটা বেজেল চিকন বেজেল এটা তেমন একটা চোখে পড়বে না এবং এটা আপনাকে তেমন একটা বদারও করবে না। যাই হোক, এগুলো নিয়ে আফসোস না করে চলে যাচ্ছি এর পারফরমেন্সের দিকে। গত বছরে যে নাথিং টু এ ছিল সেখানে ইউজ করা হয়েছিল মিডিয়াটেকের চিপসেট, কিন্তু এই বছর নাথিং থ্রি এতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3। তো এটা বেসিক্যালি একটা মিড রেঞ্জের চিপসেট। এখান থেকে আপনি ক্যাজুয়ালি যে রেগুলার ডে টু ডে লাইফের যে কাজগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি আপনি এই ফোন দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, এখানে আপনি কোনো প্যারাই পাবেন না। তবে আপনি যদি একজন হার্ডকোর গেমার হয়ে থাকেন, অথবা আপনার যদি টার্গেটে থাকে এই ফোনটা দিয়ে আপনি গেমিং করবেন, তাহলে বলবো ভাই ক্ষমা দেন, এই ডিভাইসটা আপনার জন্য না। আপনি পোকো X7 Pro অথবা IQ Neo 10 দেখতে পারেন, বিকজ ওখানে কিন্তু আরো বেটার চিপসেট ইউজ করা হয়েছে। এই ডিভাইসটা আমি AnTuTu বেঞ্চমার্ক রান করেছিলাম এবং AnTuTu বেঞ্চমার্ক এটা স্কোর করেছে অ্যারাউন্ড 7 লাখের আশেপাশে। তো এই যে স্কোরটা এটা একটু হতাশ করেছে আমাকে, বিকজ স্ন্যাপড্রাগন 7S Gen 3 যুক্ত যে আদার্স ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যারাউন্ড 8 লাখের মতো পারফরমেন্স করে। তো এখানে একটু কম আসার রিজন হতে পারে যে ডিভাইসটা মাত্রই আসলো, তো হয়তো আরেকটু অপটিমাইজেশন হবে, বাগ ফিক্সেস হবে আপডেটের মাধ্যমে, তখন হয়তো এটা স্কোর আরেকটু বাড়বে। বাট আমি যদি এইসব খাতা কলমের হিসাব থেকে বাদ দিয়ে রেগুলার ডে টু ডে লাইফের কথায় আসি, এখানে আপনি যে কোনো প্রকার অ্যাপস, যে কোনো প্রকারের যেই সোশ্যাল মিডিয়া হোক, ব্রাউজার হোক, ট্রানজিশন থেকে স্ক্রোলিং, সব জায়গাতে আপনি বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর আপনি যদি এই ডিভাইসটা দিয়ে গেমিং করতে চান সেটাও আপনি পারবেন, গেমিং করা এখানে অবশ্যই পসিবল। বাট এই প্রাইস রেঞ্জে অন্যান্য ফোনগুলো যে পারফরমেন্স অফার করছে বা যেরকম গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে অফার করবে, এটা আসলে আপনাকে তেমন একটা এক্সপিরিয়েন্স দিবে না। তো আমি এখানে পাবজি সহ অন্যান্য অনেকগুলো গেমস খেলেছি, তো পাবজিতে এটা HDR এ আপ টু 60 FPS দিচ্ছে, যেখানে গত বছরে যে নাথিং টু এ ছিল আমি ইউজ করে আসছি সেখানে কিন্তু ওইটা পাবজিতে অ্যারাউন্ড 90 FPS আমাকে দিতে পারতো
পারতো। তো এখানে এইটা অনলি 60 FPS আপনাকে দিবে। হয়তো ইন নিয়ার ফিউচার এটা আপডেটের মাধ্যমে তারা আরেকটু ক্লক স্পিড বাড়িয়ে দিয়ে অথবা একটু কাস্টমাইজেশন বা মড করে আপনাকে আরেকটু বেটার পারফরমেন্স দিতে হেল্প করবে। বাট এখন পর্যন্ত এটা আপনি পাবজি এইচডিআর এ আপ টু 60 FPS এ খেলতে পারবেন। তবে পারফরমেন্স একটু কম হলেও আসার কথা হচ্ছে এই ডিভাইসটা কিন্তু কোনো প্রকার হিট হয় না। আপনি যতক্ষণই গেম খেলেন, যত হাই ইউসেজই করেন, এটা তেমন একটা হিট হয় না, যেটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। নাথিং থ্রিতে র্যামের অপশন পেয়ে যাবেন দুইটা, 8 জিবি এবং 12 জিবি, আর স্টোরেজ হিসাবে থাকছে 128 জিবি এবং 256 জিবির অপশন। তো এখানে সবচেয়ে যে জিনিসটা আমাকে এই নাথিং ফোনে হতাশ করেছে সেটা হচ্ছে এটার স্টোরেজ টাইপ। এখানে ইউজ করা হয়েছে ইউএফএস 2.2 স্টোরেজ, যেটা এখন থেকে অনেক আগের এবং একদম লো এন্ডের যে ফোনগুলো রয়েছে সেখানে এই ইউএফএস 2.2 স্টোরেজ ইউজ করা হয়। তো আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম এখানে নাথিং থ্রিতে অ্যাটলিস্ট 3.0 অথবা 3.1 ইউএফএস স্টোরেজ ইউজ করবে, বাট এখানে তারা ওইটা ইউজ করে নেই। নর্মালি এখন আপনি কোনো প্রবলেম পাবে না, বা বেসিক যে ইউজ কেস সিনারিও রয়েছে সেখানে এই ইউএফএস 2.2 স্টোরেজ আপনাকে তেমন কোনো প্রেশার বা প্যারা দিবে না। বাট আপনি এই ফোনটা যখন 6 মাস 1 বছর ইউজ করবেন এবং আপনি যখন অনেক লোড দিবেন এই ফোনে, তখন কিন্তু ইউএফএস এর যেই 2.2 স্টোরেজ রয়েছে সেটার জন্য এই ডিভাইসটা কিন্তু একটু হলেও ল্যাগ করবে এবং স্লো হয়ে যাবে। তো এটা যদি অ্যাকচুয়ালি 3.0 অথবা 3.1 স্টোরেজ টাইপ ইউজ করতো, তাহলে কিন্তু এটা কাইন্ড অফ ফিউচার প্রুফ একটা মোবাইল বলা যেত। সিকিউরিটির জন্য এর ডিসপ্লের উপরে থাকছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। যেহেতু পারফরমেন্স নিয়ে কথা বললাম, এখন কথা বলা যাক এর ইউআই নিয়ে। এই ডিভাইসে ইউজ করা হয়েছে নাথিং ওএস 3। তো এটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড 15 বেসড একটা ওএস। নাথিং মূলত ফেমাস হচ্ছে এদের যে ইউআই রয়েছে তার জন্যই। নর্মালি এই যে নাথিং ওএসটা রয়েছে এটা স্টক একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এখানে কোনো প্রকার ব্লোটওয়্যার, কোনো প্রি ইনস্টলড অ্যাপস, কোনো অ্যাডওয়্যার কিছু আপনি পাবেন না। একদমই বেসিক স্টক অ্যান্ড্রয়েড এখানে ইউজ করা হয়েছে। আপনি এখানে যে আইকনগুলো রয়েছে, যে উইজেটগুলো দেওয়া রয়েছে, সেগুলো আপনি লক স্ক্রিন, হোম স্ক্রিন সব জায়গাতে কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে সিক্রেট অ্যাপস থেকে শুরু করে আইকন চেঞ্জের অপশন আপনি পেয়ে যাবেন। ওভারঅল আমি যদি বলি বেশ কাস্টমাইজেবল একটা ওএস এবং বেশ রিলায়েবল একটা ওএসও বলা যায়। আমি গত 6 মাস ধরে নাথিং 2 এ ইউজ করে আসছি এবং সেখানে আমি কোনো প্রকার গ্লিচ বা কোনো স্টার্টার পাইনি। তো আমি এই যে নাথিং 3 এ এখানেও আমি কোনো প্রকার গ্লিচ অথবা স্টার্টার পাইনি। তবে অনেকেই রিপোর্ট করেছে যে তাদের নাথিং 3 এতে মাঝে মধ্যে কিছু গ্লিচ দেখা যাচ্ছে। তো সেগুলো আমি প্রত্যেকটাই টেস্ট করেছি। আমার ইউনিটটায় আমি এই ধরনের কোনো গ্লিচ অথবা বাগ বা স্টার্টারের দেখা পাইনি। হয়তো আপনারা অনেকেই আপনাদের যে ইউনিটটা রয়েছে সেখানে এরকম গ্লিচ বা স্টার্টার দেখতে পারবেন। তবে আমি বিলিভ করি নাথিং যে আপডেটগুলো দিবে সেই আপডেটের মাধ্যমে আসলে এই গ্লিচগুলো ফিক্স করে নেওয়া পসিবল, বিকজ নাথিং ওএসে কিন্তু খুব ঘন ঘন আপডেট আসে, যেটা একটা ভালো সাইট বলা যায়। ওভারঅল আমি যদি রিয়েল লাইফে এই ইউআই এর এক্সপিরিয়েন্সের কথা বলি, এই ইউআই ছিল বেশ ফাস্ট, স্মুথ এবং রেসপন্সিভ। নর্মালি এইটার যেই চিপসেট স্ন্যাপড্রাগন 7 এস জেন 3, তো ওইটার জন্য এখানে আপনি রেগুলার ডে টু ডে লাইফে কোনো প্রকার ল্যাগ, হ্যাং, কোনো স্টার্টার আপনি পাবেন না। ইভেন কোনো পারফরমেন্স গ্যাপও আপনি পাবেন না। নর্মালি এইটার যে নাথিং ফোনের যে ফাউন্ডার রয়েছে কার্ল পেই, তার মতামত হচ্ছে আসলে আহ, আমি তো চিপের ব্যবসা করতেছি না, বা আমি তো চিপসেট সেল করতেছি না, আমি একটা ওভারঅল একটা ফোন সেল করতেছি যেটা আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে, যেটা বেসিক্যালি আইফোন করে থাকে। নর্মালি হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যে প্রপার অপটিমাইজেশন সেটার মাধ্যমে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। তো তারাও এই দিকটাই ফলো করছে এবং আমি এটাকে বেশ ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি। দিন শেষে আমার কিন্তু স্পেক দেখে লাভ নেই, মানে আমি ফোনে কি স্ন্যাপড্রাগন 8 এলিট পাচ্ছি নাকি মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি না কি পাচ্ছি, ইট ডাজন্ট ম্যাটার টু মি। অ্যাজ এ কনজিউমার হিসেবে আমার কাছে যে জিনিসটা বেশি ম্যাটার করবে সেটা হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে, আমার ডে টু ডে লাইফে, আমার কাজ অনুযায়ী এই ডিভাইসটা আমাকে কতটুকু পারফরমেন্স অফার করতে পারবে। তো সবকিছু মিলিয়ে এটার চিপসেট, এটার ইউআই, এটার ডিসপ্লে সবকিছু মিলিয়ে এটা আপনাকে আসলে হয়তো এই বাজেট রেঞ্জে বেস্ট পারফরমেন্স আপনাকে অফার করবে না, বাট এটা আপনাকে ডেফিনেটলি বেস্ট একটা এক্সপিরিয়েন্স অফার করবে। যাই হোক, এবার আসা যাক এর ক্যামেরাতে। এখানে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল f1.9 এর সেন্সর, টেলিফোটোতে থাকছে 50 মেগাপিক্সেল f2.2 এর সেন্সর, যেটা অপটিক্যালি 2x পর্যন্ত জুম করতে পারে, এবং আলট্রা ওয়াইডে থাকছে 8 মেগাপিক্সেল f2.2 এর ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ব্রড ডে লাইটে বেশ শার্প অ্যান্ড ডিটেইলড ফটো দিচ্ছিল। বাজেট অনুযায়ী ভালোই বলা যায়। হাই ডাইনামিক রেঞ্জ ওয়াজ অলসো গুড, বাট প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার আমার কাছে ইনকনসিস্টেন্ট মনে হয়েছে। আলট্রা ওয়াইড দিয়ে তোলা ফটোগুলো কিছুটা পেইল বা কম কালার দিচ্ছিল প্রাইমারি ক্যামেরার তুলনায়, অ্যান্ড ডিটেলসও কিছুটা কম পাচ্ছিলাম। 2x টেলিফোটো ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ওকে টাইপ ছিল, শার্পনেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, অ্যান্ড এখানেও কালার ইনকনসিস্টেন্ট ছিল। লো লাইটে প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার এবং শার্পনেস অ্যাভারেজ ছিল,
আমার কাছে ভালোই মনে হয়েছে প্রাইস রেঞ্জ অনুযায়ী। তবে এক্সট্রিম লো লাইট বা একটু বেশি লো লাইটের মধ্যে গেলে তখন গ্রেইন এবং নয়েজের দেখা পেয়েছি। বাট আল্ট্রাওয়াইড লেন্সে তোলা ফটোগুলো ডে লাইটের মতোই একটু পেল লাগে, ডিটেলসও কিছুটা কম পেয়েছি। আর টেলিফোটো ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ওকে টাইপ ছিল, মানে কাজ চালানো যাবে আর কি। পোর্ট্রেট মোডে অ্যাবোভ এভারেজ টাইপের ফটো উঠে, তবে আপনি যদি একটু জুম করে দেখেন তখন হয়তো কিছু কিছু জায়গায় দেখবেন যে এটা মিস করে গিয়েছে। বাট ওভারঅল এটা আমার কাছে ভালো মনে হয়েছে প্রাইস অনুযায়ী। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল f2.2 এর ক্যামেরা। ডে লাইটে এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার এবং শার্পনেস ওয়াজ গুড এবং স্ক্রিন টোনও বেশ ভালো দিচ্ছিল। তবে লো লাইটের ফ্রন্ট ক্যামেরা ছবিগুলো কিছুটা স্মুথ হয়ে যাচ্ছিল এবং মাঝে মধ্যে গ্রেইন এবং নয়েজের দেখা পাচ্ছিলাম। এই ফোনের প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 4K 30 fps এ। এখানেও একটু ড্রব্যাক মনে হয়েছে আমার কাছে, বিকজ এই প্রাইস রেঞ্জে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু 4K 60 fps অফার করে। ইভেন কিছু কিছু ব্র্যান্ড রয়েছে এই প্রাইস রেঞ্জে আপ টু 8K 30 fps অফার করে। তো এখানে এই 4K 30 fps আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। ইভেন ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনি ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন, যেটা এখনকার 2025 সালের অনুযায়ী স্ট্যান্ডার্ড আসলে কোনোভাবেই মিলে না। তো যারা আসলে ক্যামেরার জন্য এই ফোনটা নিতে যাচ্ছেন, আমি বলবো আরেকবার ভেবে দেখতে পারেন। আচ্ছা, এবার আসা যাক এর ব্যাটারিতে। এখানে ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি। তো এখানে কোনো সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করা হয়নি। সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করলে কিন্তু এই সেম স্পেসেই আরো বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া পসিবল। তো নর্মালি এই প্রাইস রেঞ্জে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু অলরেডি 6000 মিলিঅ্যাম্প পাওয়ার 6500 মিলিঅ্যাম্প পাওয়ার ব্যাটারি অফার করছে সিলিকন কার্বন ব্যাটারি দিয়ে। এবং এই ব্যাটারিকে আপনি ফুল চার্জ করতে পারবেন 0 থেকে 100 পর্যন্ত অ্যারাউন্ড 1 আওয়ারের মধ্যে, এবং এটা আপ টু 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু আসলে এই প্রাইস রেঞ্জে আরো বেশি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়, যেমন 80 ওয়াট 100 ওয়াট পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে। এবার কথা বলা যাক নাথিং ফোন 3 তে নতুন যে ফিচার বা বাটন অ্যাড করা হয়েছে সেটা নিয়ে, যেটা আমি রেখে দিয়েছিলাম আসলে একদম শেষের দিকে আমি কথা বলবো। তো এখানে যে বাটনটা রয়েছে এটা নন কাস্টমাইজেবল একটা বাটন। এটা দিয়ে আপনি আদার্স কোনো অ্যাপস অথবা ফিচার ট্রিগার করতে পারবেন না। এটা দিয়ে অনলি এসেনশিয়াল স্পেসের কাজ করতে পারবেন। তো এই এসেনশিয়াল স্পেসটা হচ্ছে নর্মালি দেখা যায় আমরা যখন কোনো আর্টিকেল পড়ি অথবা কোনো ব্রাউজিং করি, স্পেসিফিক কোনো কিছু আমাদের মন কাড়ে অথবা আমরা ভাবি যে এটা আমরা পরে দেখবো বা পরে আমাদের কাজে ইউজ করব, তো আমরা কি করি স্ক্রিনশট নিয়ে এটা রেখে দিই। তো কিছুদিন পরে আমরা যখন সেই স্ক্রিনশটটা বের করে দেখা যায় ওইটা আসলে আমরা কেন তুলেছি বা স্ক্রিনশটটা আমি কেন নিয়েছিলাম এটা আমরা ভুলে যাই। তো বেসিক্যালি এখানে এই এসেনশিয়াল স্পেসের কাজই হচ্ছে এটা। আপনার ডিসপ্লেতে যদি আপনি এমন কিছু দেখেন যেটা দেখে আপনার মনে হয় যে আপনার ইন ফিউচার কাজে লাগতে পারে, তো আপনি যদি এই বাটনটা হালকা করে প্রেস করেন তখন এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং আপনি আপনার যে ভয়েস অথবা টেক্সট এটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। আর আপনি যদি ইনস্ট্যান্ট ভয়েস অ্যাড করতে চান তাহলে আপনি এটা ধরে প্রেস করে ধরে রাখবেন এবং এটা স্ক্রিনশট নিয়ে আপনাকে ভয়েস রেকর্ড করার জন্য একটা অপশন দিবে। আর আপনি যদি এই যে রেকর্ড করলেন বা স্ক্রিনশটগুলো রাখলেন উইথ ভয়েস, এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে জাস্ট এই যে বাটনটা রয়েছে সেটা ডাবল প্রেস করলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আপনি যে স্ক্রিনশটগুলো রেখেছেন সেগুলো ভয়েস অথবা টেক্সট সহ। তখন কিন্তু আপনার খুব ইজিলি আপনি মনে পড়ে যাবে যে আপনি কি জন্য এই স্ক্রিনশটগুলো রেখেছেন। তো প্রোডাক্টিভিটির দিক থেকে বললে এটা অনেকের ক্ষেত্রে ইউজফুল একটা ফিচার হতে পারবে, বাট অ্যাজ এ ম্যাস পিপলদের জন্য এটা আই থিঙ্ক একটা গিমিক হিসেবেই রয়ে যাবে। তো এই ছিল মোটামুটি নাথিং ফোন 3 এর ওভারঅল একটা ওভারভিউ বা রিভিউ। তো এইটা বেসিক্যালি এই প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড এটা 40 এর মধ্যে পাওয়া যাচ্ছে। এটার প্রাইস হয়তো 2 থেকে 3 মাস পর কমে 35 থেকে 37 এর মধ্যে চলে আসতে পারে। তো এই 35 37 বা এখনকার যে 40 এর প্রাইস রেঞ্জ, এই প্রাইস অনুযায়ী এটা আপনাকে আসলে তেমন পারফরমেন্স অফার করবে না যেটা অন্যান্য ব্র্যান্ডগুলো অফার করছে, ব্যাটারি অফার করবে না, ডিসপ্লে অফার করবে না, বাট এইটা আসলে সব কিছু মিলিয়ে আপনাকে একটা এক্সপিরিয়েন্স অফার করবে যেটা আপনি নর্মালি আইফোন থেকে আমরা পেয়ে থাকি। আইফোনের সাথে আমি কোনোভাবে এটাকে কম্পেয়ার করছি না, বাট আমি যদি এক্সপিরিয়েন্সের কথা বলি যে ফিলস লাইক মানে কেমন ফিল হয়, তো নর্মালি হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যে একটা অপটিমাইজেশন, সেটা আপনি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোন থেকে আপনার রেগুলার ডে টু ডে লাইফে কাজে। বাট আপনি যদি হার্ড করে গেমার হয়ে থাকেন আই থিঙ্ক এইটা আপনার অ্যাভয়েড করা উচিত হবে। বাট আপনি যদি মনে করে থাকেন আপনি একদমই সিম্পল কোনো ঝামেলা ছাড়া ফাইন একটা ফোন চান, আই থিঙ্ক এইটা আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট Nur Nabi Johnny is signing out, and peace.